where the mind is without fear and the head is held high, where knowledge is free. স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের মালদা জেলার এই যে পাঠশালা, সেটাতে আমি তমালী চ্যাটার্জি, চিন্তামণি চমৎকার উচ্চ বালিকা বিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষিকা, তোমাদের উৎস্থিতিবিদ্যা নিয়ে সামান্য কিছু আলোচনা করবার চেষ্টা করছি। কেমন? তো দেখো, উৎস্থিতিবিদ্যা, উদ কথাটার মানে কি জানো তো? বাংলা মানে হচ্ছে জল, আর স্থিতিবিদ্যা কথাটা হচ্ছে স্থির অবস্থা সম্পর্কিত বিদ্যা। কেমন? আবার ইংরেজি কথাটা যদি দেখো, তাহলে হাইড্রো শব্দটা এসছে গ্রিক শব্দ থেকে, যেটার মানে জল, এবং স্ট্যাটিক্স মানে যথারীতি স্থিতিবিদ্যা। তাহলে এই যে নামটা, এটা থেকে আমরা বুঝতে পারছি যে উৎস্থিতিবিদ্যায় কী নিয়ে আলোচনা করা হচ্ছে না, জল, স্থির জল সম্পর্কিত যে বিদ্যা। পরবর্তীকালে আমরা দেখব আসলে জল নয়, কেমন, স্থির তরল বা স্থির প্রবাহী সংক্রান্ত আলোচনা করা হচ্ছে পদার্থবিদ্যার যে শাখায়, তাকেই বলা হচ্ছে উৎস্থিতিবিদ্যা। কেমন? তাহলে এই যে আমি কথাটাকে বললাম প্রবাহী, প্রবাহী কথাটার মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ যা প্রবাহিত হয়, তাই না? প্রবাহী হলো যা প্রবাহিত হয়। কারা প্রবাহিত হয়? আমরা জানি তরল এবং গ্যাস, তাই না? এরা প্রবাহিত হয়। কেন প্রবাহিত হয় না, এদের নিজস্ব কোনো আকার নেই, যে কারণে সামান্য যদি স্পর্শকীয় বল প্রয়োগ করা হয়, তাহলে পরেই এরা নিজেদের আর আকার রক্ষা করতে পারে না, তো তখন এরা প্রবাহিত হতে শুরু করে। এদের মধ্যেও আবার বৈশিষ্ট্য রয়েছে। গ্যাসের কি রয়েছে? গ্যাসের দেখো আকারও নেই, আয়তনও নেই নির্দিষ্ট, কেমন? কিন্তু তরলের আকার না থাকলে পরও নির্দিষ্ট আয়তন রয়েছে। গ্যাসকে যদি আমরা চাপ দিই, তাহলে পরে তার আয়তন ছোট হয়ে যাবে, যদি চাপ সরিয়ে নিই তাহলে পরে তার আয়তন বেড়ে যাবে। অর্থাৎ গ্যাস হচ্ছে কম্প্রেসিবল, সংকুচিত করা যায়, কিন্তু তরল পদার্থ অসংনম্য, এটাকে সংকুচিত করা যায় না। এই কারণটাতে এদেরকে নিয়েই কিন্তু আমাদের ফিজিক্সের একটা বিশেষ শাখা, সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স। তো এগুলোকে বেশি এগোনোর আগে আমরা কিছু সংজ্ঞা, যেগুলোকে তোমরা আগে জানো, অনেক ছোট থেকে জানো, কিন্তু সেগুলোকে একটু মনে করাটা দরকার আছে, কারণ সেটাকে ছাড়া না আমরা এই বিষয়টাতে খুব বেশি এগোতে পারবো না। 1 নাম্বার হচ্ছে ঘনত্ব। কাকে বলে ঘনত্ব? চট করে মনে করে নাও। ঘনত্ব হলো পদার্থের প্রতি একক আয়তনের ভরকে বলা হচ্ছে ঘনত্ব। কেমন? ম্যাথমেটিক্যালি লিখছি আমি, বেশি না লিখে, m/v, একক আয়তনের ভরকে বলা হচ্ছে ঘনত্ব। আর আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব কাকে বলে না, কোনো পদার্থের যে আয়তন নিলাম, তার যে ভর এবং সম আয়তনের বিশুদ্ধ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের ভরের অনুপাতকে বলা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তো সম আয়তন না বলে না, আমি একদম একক আয়তন শুরু করছি। কীরকম না, পদার্থের একক আয়তনের ভর, একক আয়তনের ভর বাই, মানে অনুপাত আর কি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বিশুদ্ধ জলের একক আয়তনের ভর। তো এটাকে আমরা ছোট করে লিখতে পারি না? পদার্থের একক আয়তনের ভরকে তো আমরা বলেই দিয়েছি, পদার্থের
ঘনত্ব, তাই না? তাহলে আমরা বলতে পারি পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বিশুদ্ধ জলের ঘনত্ব। তাহলে এটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। হ্যাঁ, তো এইবারে সিজিএস পদ্ধতিতে কি হয়, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বিশুদ্ধ জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি। কেমন? তো তাহলে পরে এই যে নিচের যেটা, সেটার সাংখ্যমানটা হয়ে যাচ্ছে 1 সিজিএস পদ্ধতিতে, আর পদার্থের ঘনত্ব যেটা থাকলো সেটা তো থাকলোই। সুতরাং সিজিএস পদ্ধতিতে পদার্থের ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের সাংখ্যমান একই থাকবে, কিন্তু ঘনত্বের আসলে একক আছে। সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে হচ্ছে কেজি পার মিটার কিউব। তোমরা জানো এগুলো, কিন্তু আপেক্ষিক গুরুত্বের একক নেই। যেহেতু এটা একটা অনুপাত, তাই জন্য এর কোনো একক নেই। এসআই পদ্ধতিতে আর একটা জিনিস কি হয়, এই যে এসআই পদ্ধতিতে না 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ওই বিশুদ্ধ জলের যে ঘনত্ব সেটা হয়ে যায় 1000। সুতরাং পদার্থের ঘনত্ব যেটা, সেটা কি হয়ে যাবে, আমি একটুখানি পাল্টে দিচ্ছি, এইটুকু জায়গার মধ্যে আটছে না। এসআই পদ্ধতিতে কি হয়ে যাবে না, পদার্থের ঘনত্ব সমান 1000 গুণ আপেক্ষিক গুরুত্ব। এটা হচ্ছে এসআই সিস্টেমে কোনো পদার্থের ঘনত্ব। তাহলে এটা গেল দুটো পদ্ধতিতে, সিজিএস এবং এসআই পদ্ধতিতে পদার্থের ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। এখন ধরো প্র্যাকটিক্যাল করতে গেছো প্র্যাকটিক্যাল রুমে, সেখানটাতে তো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল নাই পেতে পারো, না পাওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের রুম টেম্পারেচার তো আর 4 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে না। তো সেখানটাতে আমরা কি পেয়েছি মনে করা যাক, যে আপেক্ষিক গুরুত্ব আমরা মাপতে গেছি, মাপতে গিয়ে মনে করা যাক যে এটা হচ্ছে আমরা করছি এক্সপেরিমেন্টটা। হ্যাঁ, আপেক্ষিক গুরুত্ব যেটা এক্সপেরিমেন্ট করে পাচ্ছি সেটাতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড নেই, নিচে হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের ঘনত্ব আর টি ডিগ্রি সেলসিয়াসেতে পদার্থের ঘনত্ব। এটা হচ্ছে পরীক্ষালব্ধ, অর্থাৎ পরীক্ষায় আমরা পেয়েছি। তো আসলটাকে জানবো কি করে, তখন আমরা পুরো রুমের টেম্পারেচার 4 ডিগ্রিতে নিয়ে যেতে পারছি না। তো তখন আমরা কি করব, এই যে টি ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব গুণ কি করলাম, এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, টি ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব করে দিলাম। তাহলে পরে দেখো এটা হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, প্রকৃত আপেক্ষিক গুরুত্ব আমরা পেয়ে যাব। তাহলে আপেক্ষিক গুরুত্ব সমান পরীক্ষালব্ধ আপেক্ষিক গুরুত্ব গুণ এই যে টি ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব। এটা আসলে কি, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞাটাকে মনে করে দেখো, যে টি ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার যে জলের ঘনত্ব, সেটা আসলে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের আপেক্ষিক গুরুত্ব। সুতরাং যে পরীক্ষায় যে আমি যে আপেক্ষিক গুরুত্বটা পেয়েছি, তার সঙ্গে টি ডিগ্রি সেলসিয়াস জলের যে আপেক্ষিক গুরুত্ব, সেটাকে গুণ করলে পরে আমি প্রকৃত আপেক্ষিক গুরুত্ব সেটা পেয়ে যাব কিন্তু। হ্যাঁ, আর এইটাকে বলবে যে পাবো কি করে, এটার জন্য টেবিল পাওয়া যায়, মানে বিজ্ঞানীরা অলরেডি সমস্ত পরীক্ষা টরীক্ষা করে এইটাতে আমাদেরকে একটা টেবিল তৈরি করে রেখে দিয়েছে, সেটাকে বসিয়ে আমরা পেতে পারি। আচ্ছা, আরও কিছু সংজ্ঞাতে আমরা চলে যাচ্ছি। একটা হচ্ছে চাপ। চাপ কাকে বলে না, কোনো বিন্দুতে প্রতি একক ক্ষেত্রফলের ওপরে যে
বল প্রযুক্ত হয় তাকে বলা হচ্ছে চাপ। কেমন? এইভাবে আমি ম্যাথমেটিক্যালি লিখে দিচ্ছি, চাপ হলো একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল, সেটাকেই বলা হচ্ছে চাপ। আর ঘাত কাকে বলে? ঘাত হলো পদার্থ, মানে তরল পদার্থ প্রবাহী, তার যে পাত্রেতে যে রাখা হয়েছে সেখানটাতে যে লম্বভাবে দেওয়ালের উপরে বা সংস্পর্শে থাকা তলের উপরে, তরল তার সংস্পর্শে থাকা তলের উপরে লম্বভাবে যে বল প্রয়োগ করছে সেটাকেই বলা হচ্ছে ঘাত বা ঘাত বল। সুতরাং ঘাত আসলে এটা একটা বল। তাহলে আমরা লিখতে পারি ঘাত আসলে হলো চাপ গুণ ক্ষেত্রফল। ঠিক আছে? আচ্ছা, চাপ গুণ ক্ষেত্রফল। এইবারে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে ধরো কোনো তরল রয়েছে, তরলের মধ্যে কোনো এক নির্দিষ্ট গভীরতায় আমরা চাপটাকে বার করব। কেমন কেমন করে নেব? মনে করা যাক এখানটাতে আমাদের একটা পাত্র রয়েছে, পাত্রের মধ্যে জল টল নিয়েছি আমরা বা অন্য কোনো তরল নিয়েছি। হ্যাঁ, সেই তরলটার আমরা ঘনত্ব ধরে নিচ্ছি ডি। তরলটার ঘনত্ব আমি ধরে নিয়েছি ডি। এই একটা বিন্দুতে আমি চাপের মান বের করব। কেমন? তো কি করব? আমি কল্পনা করে নিচ্ছি যে এই বিন্দুকে কেন্দ্র করে একটা একক ক্ষেত্রফল কল্পনা করে নিলাম। ঠিক আছে? আচ্ছা, একক ক্ষেত্রফল নয়, এখানটাতে আমি একদম এ ক্ষেত্রফল কল্পনা করে নিলাম। হ্যাঁ, আর এই যে গভীরতা, এই বিন্দুটার গভীরতা এখান থেকে হচ্ছে এইচ। ঠিক আছে? তো তাহলে পরে এই যে সিলিন্ডারটা আমি কল্পনা করেছি, এই সিলিন্ডারটার আয়তনটা কত হচ্ছে দেখো? আয়তন হচ্ছে ক্ষেত্রফল গুণ এই যে দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে আয়তন সমান হচ্ছে এ গুণ এইচ। কেমন? এখন আয়তন যদি এটা হয়, ঘনত্ব কত বলে দেওয়া আছে? ডি। তাহলে ভর কত হবে? ভর সমান আয়তন গুণ ঘনত্ব সমান এ এইচ ডি। হলো, আমরা আয়তন পেলাম, ভর পেলাম, তাহলে ওজন কত হবে? ওজন, ওজন সমান তোমরা জানো, ওজন মানে হচ্ছে ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। তাহলে ওজন হয়ে গেল এ এইচ ডি জি। এ এইচ ডি জি। তাহলে ওজন মানে কি? এই যে সিলিন্ডারটা আমরা কল্পনা করেছি, এর যে ওজন সেটাই তো এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নিচের দিকে ক্রিয়া করছে। তাহলে এই যে তলটা রয়েছে সেই তলের উপরে লম্বভাবে এই বলটা ক্রিয়া করছে। কেমন? এ এইচ ডি জি। তাহলে চাপ কত হয়ে যাবে? চাপ সমান এ এইচ ডি জি বাই এ। তাই না? আমরা যে পেয়েছি যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে এ এ কেটে গেল, কত পেয়ে গেলাম? এইচ ডি জি। সুতরাং এই বিন্দুতে চাপের মান হচ্ছে এইচ ডি জি। কার কার উপরে নির্ভর করছে তাহলে পরে কোনো বিন্দুতে চাপের পরিমাণ? এক হচ্ছে গভীরতার উপরে নির্ভর করছে, 2 নাম্বার হচ্ছে তরলের ঘনত্বের উপরে নির্ভর করছে এবং অভিকর্ষজ ত্বরণের উপরে নির্ভর করছে। যত গভীরে যাব চাপ তত বাড়বে। যে কারণটাতে মনে করা যাক সমুদ্রের তলাতেও যত গভীরে যাবে চাপ তত বাড়তে থাকবে। গভীরতা যত, ঘনত্ব যত বাড়বে, তোমরা আগে পড়েছো যে নদীর জলের তুলনায় সমুদ্রের জলের চাপটা অনেকটা বেশি হয়। কেন? না লবণ মেশানো আছে বলে তার ঘনত্বটা বেশি অনেক। আর জি, জি এর উপরেও চাপ নির্ভর করবে। যে কারণে ধরো সমুদ্র তলের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে তরল বা বাতাসের চাপ যতটা হবে, যত উপরের দিকে যাব জি এর মানটা কমতে থাকে, চাপের মানটাও কিন্তু কমতে থাকে।
তাহলে চাপের এই যে ধর্মগুলোকে আমরা পেলাম এইচ ডি জি, এবং এটার উপরে নির্ভর করে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে তরলের চাপের। সেটা হলো এই যে বিন্দুতে তরলের চাপ সব দিকে সমান হবে, অর্থাৎ উপরের দিকে চাপ যত হবে, নিচের দিকেও তত বেশি সেই রকমেরই চাপ হবে, পাশেও তত চাপ হবে। সুতরাং কোনো নির্দিষ্ট বিন্দুতে তরলের চাপ সব দিকে সমান হবে। এবং এই যে চাপের সূত্রটা পেলাম, এটা থেকে না একটা মজার জিনিস তোমাদেরকে বলছি, সেটাকে বলা হচ্ছে এই হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স বা উৎস্থৈতিক কূট। উৎস্থৈতিক কূটটাতে কি বলা হয়েছে দেখো, আমরা পেলাম যে চাপটা কিন্তু শুধুমাত্র গভীরতার উপরে নির্ভর করে। তাহলে উৎস্থৈতিক কূটেতে কি বলা হয়েছে যে কোনো পাত্রের তলার যে ঘাত আমরা পাচ্ছি, আগে লিখে নিই, উৎস্থৈতিক কূট। কূট অর্থাৎ প্যারাডক্স। প্যারাডক্স মানে কেন আপাত দৃষ্টিতে অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু সেটা সায়েন্স, সেটা মানে সত্যি কথা। কি বলা হয়েছে? বলা হয়েছে যে যেহেতু এই যে চাপ ব্যাপারটা সেটা শুধুমাত্র গভীরতার উপরে নির্ভর করে, তাই জন্য পাত্রের আকার যেমনই হোক না কেন, ধরো আমি এই রকম একটা পাত্র নিলাম, এই রকম একটা পাত্র নিলাম, ঠিক আছে? আবার এই একই ক্ষেত্রফলের একটা সরু গ্লাস নিলাম, তলার ক্ষেত্রফলটা একই রকম রয়েছে, এই রকম একটা সরু গ্লাস নিলাম। এবারে দুটোতেই আমি তরল ভরেছি, একই হাইটের, একদম একই হাইটের আমি তরল ভরেছি। কেমন কি মনে হয় দেখে? এটাতে তরলের পরিমাণ অনেক বেশি, আর এটাতে তরলের পরিমাণ তো অনেকটা কম, তাই না? কিন্তু উৎস্থৈতিক কূটে বলা হচ্ছে যে এখানটাতে যতটা ঘাত হবে, এই যে তলটা, এটার উপরেও ঘাতটা কিন্তু একদম একই রকম হবে, এবং সেটা তরলের পরিমাণের ওপরে নির্ভর করছে না, শুধুমাত্র গভীরতা এবং ঘনত্বের উপরে নির্ভর করছে। এইটাকেই বলা হচ্ছে উৎস্থৈতিক কূট। দেখো আপাত দৃষ্টিতে অবিশ্বাস্য মনে হচ্ছে কিনা, এত বড় একটা বাটি নিয়েছি আর এইটুকু একটা গ্লাস নিয়েছি, কিন্তু দুটোরই তলাতে কিন্তু ঘাতটা একদম একই রকম থাকছে। কারণটা হলো এখানটাতে যতটা গভীরতা, এখানটাতেও ততটা গভীরতা, এর যা ঘনত্ব এটারও তাই ঘনত্ব, জি এর মান দুটোতেই সমান রয়েছে, সুতরাং চাপের মান এখানে যা হবে এখানেও তাই হবে। এবারে চাপ যেই সমান হয়ে গেল, তাহলে চাপ গুণ ক্ষেত্রফল দুটোতেই সমান, সুতরাং এই দুটো তলেতেই কিন্তু ঘাতের পরিমাণ সমান হয়ে যাবে। আচ্ছা, এইবারে স্থিতিবিদ্যাতে আমরা চলে আসছি পাস্কালের সূত্র নিয়ে আলোচনায়। হ্যাঁ, এই পর্যন্ত বোঝা গেছে তো? আশা করি বোঝা গেছে, যেহেতু তোমাদের কাছ থেকে এখনই কোনো রেসপন্স পাওয়ার কোনো সিস্টেম নেই। তো পাস্কালের সূত্রটাতে তোমরা সমস্ত বইতে পাবে এবং খুব ভালো করে পড়বে। সেটাতে কি বলা হয়েছে যে আবদ্ধ স্থির প্রবাহীর কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ মান অপরিবর্তিত রেখে সর্বত্র সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্রের দেওয়ালের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। আমি না এটাকে পরে একটু একটা পরীক্ষা করে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, তো আরেকবার রিপিট করে নাও। আবদ্ধ স্থির প্রবাহীর কোনো অংশে চাপ প্রয়োগ করলে পরে সেই চাপ অপরিবর্তিত মানে সব দিকে সমানভাবে সঞ্চালিত হচ্ছে এবং পাত্রের দেওয়ালের উপরে লম্বভাবে ক্রিয়া করছে। এই যে পাস্কালের সূত্র, এটা কত ইম্পর্ট্যান্ট জানো? এটার উপরে নির্ভর করে আমাদের তৈরি করা হচ্ছে ঘাত বৃদ্ধি নীতি। তৈরি করা হচ্ছে বলতে এটাকে প্রয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে ঘাত বৃদ্ধি নীতি বা হাইড্রোলিক্স। হাইড্রোলিক্সে কি করা হচ্ছে, মূল নীতিটাকে তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। কিরকম মনে করা যাক, এই রকম একটা পাত্র নিলাম, ঠিক আছে? এদিককার ক্ষেত্রফল কম, এদিককার ক্ষেত্রফল বেশি। এটাকে না একটা তরল দিয়ে ভর্তি করে দিয়েছি, ঠিক আছে? এখন কি করছি আমরা, এই দিকে একটা পিস্টন রেখেছি, আবার এই দিকেও একটা পিস্টন রেখেছি। যখন স্থির অবস্থায় আছে তখন দুদিকেই একই গভীরতায় রয়েছে। আচ্ছা, সেটাকেও ব্যাখ্যা করা যেতে পারে, একই হাইটে রয়েছে। এই রকম একটা সেটআপ আমরা নিলাম। এখন এটার ক্ষেত্রফল
মনে করা যাক স্মল এ, এবং বলটাকে আমি নিলাম এফ। এই যে পিস্টনটা, এটার ক্ষেত্রফল এ, আর বল প্রয়োগ করছি F1। একইভাবে এটার ক্ষেত্রফল, এই পিস্টনের ক্ষেত্রফল বি, আর এখানটাতে পেলাম আমরা বলটা হচ্ছে F2। অর্থাৎ কি করা হচ্ছে, এখানটাতে এই যে পিস্টনটা রয়েছে না, পিস্টনটা দিয়ে এখানটাতে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে পরে দেখা যাচ্ছে যে তরল যেহেতু অসংনম্য, তাহলে পরে পাস্কালের সূত্র অনুযায়ী এখানটাতে যে চাপটা প্রয়োগ হচ্ছে সেই চাপটাই কিন্তু প্রবাহিত হচ্ছে, এবং এসে সেই একই মানের চাপ এখানটাতে চলে আসছে। তার ফলটা কি হচ্ছে দেখা যাক। তার ফলে কি হয়ে যাচ্ছে জানো তো, এখানটাতে চাপ কত হলো না F1/A, তাই তো, বল বাই ক্ষেত্রফল এখানকার চাপ। আর তার ফলে সেই চাপটাই যখন এখানটাতে চলে আসছে, তখন এখানটাতে হচ্ছে F2/B। পাস্কালের সূত্র অনুযায়ী সেই দুটো সমান। হ্যাঁ, সমান হওয়ার ফলে কি হয়ে গেল, আমরা কি পেলাম, F2/F1 সমান B/A। দেখো F2 F1টাকে নিচে চলে আসলাম, বিটা উপরে চলে গেল, ক্রস মাল্টিপ্লিকেশন করলে পরে একই জিনিস পাবে। তাহলে F2/F1, অর্থাৎ এখানটাতে আমি যদি অল্প মানের, দেখো বি এর ক্ষেত্রফল বি যেটা, সেটা কিন্তু এর থেকে অনেক বেশি, তাই তো, বি যেহেতু এর থেকে অনেক বেশি, তাহলে B/A এর মানটা একের থেকে বেশি, সুতরাং F2 F1 এর থেকে বেশি। অর্থাৎ আমরা অল্প বল প্রয়োগ করে বেশি বল পেতে পারি। কেমন? তো এই যে এটা একটা বিশাল বড় সুবিধে হচ্ছে। হ্যাঁ, অল্প বল প্রয়োগ করে বেশি বলের প্রয়োগটা কোথায় হচ্ছে জানো তো, আমাদের অ্যাপ্লিকেশান, ধরো হাইড্রোলিক লিফট যে যন্ত্র, সেটা কোথায় বেশি ব্যবহার হয়, ধরো মোটর গাড়ি যেখানটাতে তৈরি হচ্ছে, বড় বড় গাড়ি টাড়ি তৈরি হচ্ছে, সেখানটাতে ঠিকঠাক করতে হবে, বা যখন তৈরি করা হচ্ছে তখন অত বড় বড় গাড়িগুলোকে না ওই নিচে নেমে তো আর ঠিক করা যাবে না নিচে করে, তো সেগুলোকে তোলার ব্যবস্থা করতে হয়। তো তুলবার জন্য কি করা হচ্ছে, এই পাটাতনটাকে ধরো বিশাল বড় একটা পাটাতন, এখানটাতে আমরা ওই গাড়ি রাখার মতো একদম ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তো তাহলে পরে এখানটাতে অল্প বল প্রয়োগ করে আমরা খুব সহজেই ওই গাড়ি টাড়িগুলোকে উপরে তুলতে পারি। তো তোমরা তো বলবে যে এটা তো বেশ ভালো মজা, একটুখানি বল প্রয়োগ করলাম, অনেকটা বল পেয়ে গেলাম, তো তার মানে আমাদের তো শক্তি বেশ কমই লাগছে। অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা তা নয়। এখানটাতে আমরা অল্প বল প্রয়োগ করে বেশি বল পাচ্ছি ঠিকই, কিন্তু শক্তি কম প্রয়োগ করে বেশি শক্তি পাচ্ছি তা কখনো হবে না। হ্যাঁ, কারণ তোমরা আগে থাকতেই জানো শক্তির সংরক্ষণ সূত্রতে বলা হয়েছে যে শক্তি কখনোই সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, সুতরাং কম শক্তি প্রয়োগ করে বেশি শক্তি পাবো এটা কিন্তু কখনো হবে না। তো সেটাকে দেখি আমরা যে কথাটা যেটা বললাম সেটা সত্যি কিনা। হ্যাঁ, আমরা এইটুকুটা রাখছি, F2/F1 সমান B/A। আমাদের এই জায়গার মধ্যেই সম্পূর্ণ প্রমাণটুকু করতে হবে, এই ব্ল্যাকবোর্ডের মধ্যেই। আবারও বলছি, বারবার এই কথাটাকে মাথায় রাখবে, তরল হচ্ছে অসংনম্য, অর্থাৎ তরলের আয়তনের কিন্তু পরিবর্তন হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, আমি যখন এই পিস্টনটাকে চাপ দিলাম, তখন মনে করা যাক এটা x দূরত্ব নেমে গেল, ঠিক আছে, এটা নেমে গেল ax দূরত্ব, এবং এই যে পিস্টনটা রয়েছে সেটা উঠে গেল কোথায়, এটা উঠলো y দূরত্ব উঠলো, এটা x দূরত্ব নামলো, এটা y দূরত্ব উঠলো। তাহলে এখানটাতে আমি কত শক্তি প্রয়োগ করতে পারছি, যে কার্য করতে হচ্ছে সেটা তোমরা জানো, বল গুণ সরণ। অর্থাৎ আমি এখানটাতে যে শক্তিটা প্রয়োগ করছি বা সেটা মানে শক্তি প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে F1x, আর এখানে কি পাচ্ছি, বল রয়েছে F2 আর সরণ হচ্ছে y, সুতরাং এখানে আমরা পাচ্ছি যে শক্তিটা সেটা হচ্ছে F2y। তাহলে এই দুটোর মধ্যে অনুপাত কত হচ্ছে, F2y/F1x, এই দুটোর মধ্যে অনুপাত আমরা বার করব।
তার আগে ওই কথাটাকে খেয়াল রাখো, এখানটাতে তরল কতটা নামলো, মানে তরলের আয়তনের যে পরিবর্তনটা, এখানটাতে যতটা তরলকে আমি নামিয়ে দিলাম তার আয়তন কতটা হচ্ছে, ক্ষেত্রফল এ, আর কতটা সরণ হলো না এক্স। তাহলে পরে এখানটাতে আয়তনের যে আয়তনের তরলকে আমি সরালাম সেটা হচ্ছে এ এক্স, আর এখানটাতে তরল কতটা উঠলো, এই ক্ষেত্রফল বি আর সরণ ওয়াই, তাহলে এ এক্স সমান বি ওয়াই হবে। ঠিক আছে, তাহলে এখানটাতে আমরা কি পাচ্ছি, ওয়াই বাই এক্স সমান এ বাই বি, এখান থেকে আমরা পেয়ে গেলাম। এইবারে আমরা এই দুটো শক্তির অনুপাতটাকে বার করছি, F2 y বাই F1 x। দেখো তো এখানটাতে আমরা পেয়েছি না F2 বাই F1 সমান B বাই A পেয়েছি, এই যে F2 বাই F1 সমান আমরা পেয়েছি B বাই A, আর y বাই x এখানটাতে আমরা কি পেয়েছি, A বাই B। কি হয়ে গেল তাহলে কাটাকাটি করে 1, অর্থাৎ F2y সমান F1x, অর্থাৎ যে শক্তি প্রয়োগ হচ্ছে সেই শক্তিই আমরা ফেরত পাচ্ছি, শক্তির দিক থেকে কোনো লাভ হচ্ছে না। যদিও আসলে জানি আমরা যে ফ্রিকশন টিকশনের জন্য কিছু শক্তি নষ্ট হয়, তবে থিওরিটিক্যালি আমাদের শক্তির দিক থেকে কোনো লাভ হচ্ছে না, কিন্তু আমরা পাচ্ছি যেটা, যে অল্প বল প্রয়োগ করে বেশি বল আমরা পেতে পারি। এই যে পাস্কালের সূত্র, পাস্কালের সূত্রের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্লিকেশন হলো হাইড্রোলিক ব্রেক। কেমন, হাইড্রোলিক ব্রেকটা কোথায় ব্যবহার হয় জানো তো? ওই যে তোমরা তো সব সময় দেখবে এটা, এই যে গাড়ি টাড়ি চড়ছো বা ধরো মোটর সাইকেলে চড়ছো, ব্রেক না থাকলে পরে তো গাড়ি চালানো যাবে না। মানে গাড়ি চালানোর যে ABC অ্যাক্সিলারেশন, এর যে অ্যাক্সিলারেশন সেটা তুমি করতে পারবে যদি বি অর্থাৎ ব্রেকটা তোমার ঠিকঠাক থাকে, ব্রেক ছাড়া গাড়ি কিন্তু চলবে না। তো সেই ব্রেকটাতেও কিন্তু আমাদের সেই পাস্কালের সূত্ররই প্রয়োগটা হচ্ছে। কি করে হচ্ছে সেটাকে দেখানোর জন্য আমি মোটামুটিভাবে একটা ছবি এঁকে নিচ্ছি এই হাইড্রোলিক ব্রেকের। তার জন্য আমি একটু সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আমি এই হাইড্রোলিক ব্রেকের একটা ডায়াগ্রাম এঁকে নিয়েছি। কেমন, হাইড্রোলিক ব্রেকের এই ডায়াগ্রামটাতে দেখো প্রথমে কি থাকছে, যেখানটাতে আমরা ব্রেক কষি আর কি। কেমন, গাড়ি চালাতে চালাতে এই যে পাদানিতে যেটা পা দিয়ে চাপ দেওয়া হয়, এটা হচ্ছে সেই ফুট পেডাল। এখানটাতে কিন্তু একটা লিভার সিস্টেম থাকে, তোমরা জানো লিভার সিস্টেমেতেও বলটাকে বাড়িয়ে দেওয়া হয়। কেমন, তাহলে এখানটাতে সেই লিভার সিস্টেমের মাধ্যমে প্রথমেই বলটাকে একটু বাড়িয়ে দেওয়া হলো। তো সেই যে বলটা আমি প্রয়োগ করলাম সেটা এখানটাতে একটা পিস্টন রয়েছে, সেখানটাতে এসে প্রথমে ধাক্কা মারলো, অর্থাৎ চাপ প্রয়োগ করলো। এই যে পুরো এলাকাটা এটা হচ্ছে একটা তেল দিয়ে ভরা থাকে, যেটাকে আমরা বলি ব্রেক অয়েল। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে মাস্টার সিলিন্ডার বা মেন সিলিন্ডার, মুখ্য সিলিন্ডার, বাংলা করতে হবে না, এটা হচ্ছে মুখ্য সিলিন্ডার থাকছে। তো এই যে চাপটা প্রয়োগ করা হলো সেই চাপটা এখান দিয়ে আসছে, পাস্কালের সূত্র অনুযায়ী সেই চাপটা মান অপরিবর্তিত রেখে আসছে। আসবার পরে এখানটাতে আমরা একটা চাকার ছবি দেখিয়েছি, এই যে তেলটার মাধ্যমে এই চাপটা কিন্তু অন্য চাকার দিকেও যাবে, আমরা জাস্ট একটা চাকার ছবি দেখালাম। তো এখানটাতে কি হচ্ছে, এই যে তেলটা রয়েছে সেই তেলটার মাধ্যমে দেখো এদিক থেকে আসলো, আসবার পরে এখানটাতে ঢুকে এইটা হচ্ছে সেই যে ব্রেক অয়েলটা, এইটা হলো গাড়ির চাকার ইনার রিম, ভেতরের যে চাকাটা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ইনার রিম। এই চাপটা এসে এখানটাতে দেখো দুটো পিস্টন রাখা আছে। হ্যাঁ, তো এই যে পিস্টন, এই পিস্টনগুলোতে এসে আবার সেই চাপটা প্রয়োগ হলো। এই চাপটা প্রয়োগ হওয়ার ফলে তারা কি করছে, এইটাকে বলা হচ্ছে ব্রেক শু। ব্রেক শু, ব্রেক শুটা কী ধরনের জিনিস হয়, একটু খড়খড়ে স্পঞ্জি একটা জিনিস হয়ে যাচ্ছে। তো এই যে দুদিককার দুটো পিস্টন এসে দুটো এখানটাতে দেখো এই যে চাকাটা রয়েছে না, এটা কিন্তু আসলে জোড়া নয়, কমপ্লিট জোড়া নয়, যেই চাপ পড়ছে এটা দুদিক থেকে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ,
এটা দুদিক থেকে ভাগ হয়ে গেল। এবারে এই যে ব্রেক শুটা রয়েছে এটা এদিকে সরে আসলো, এটা সরে এসে এই চাকাটার গায়ে ধাক্কা লাগাচ্ছে। কেমন? এই চাকাটার গায়ে যেই ধাক্কা লাগালো, তো তোমরা জানো একটা চাকা চলছে, তাকে এসে আমি ধাক্কা দিলাম, যে সেই চাকাটা কি হয়ে যাবে? থেমে যাবে। কেমন? তাহলে এদিক থেকেও ধাক্কা দেওয়া হচ্ছে, এদিক থেকেও ধাক্কা দেওয়া হচ্ছে। এই যে দুটো ব্রেক শুগুলো এসে ইনার রিমেতে এসে যেই টাচ করলো তখন চাকাটা থেমে গেল। আরেকবার বলে নিচ্ছি, জানি না তোমাদের বুঝতে অসুবিধে হলো কি না। এখানে ফুট পেডালে আমি বল প্রয়োগ করলাম, সেই বলটার কারণে এখানটাতে যে চাপটা প্রয়োগ হলো সেই চাপ অপরিবর্তিত মানে এই ব্রেক অয়েলের মধ্যে দিয়ে এই সিলিন্ডারটা যেটা সেই সিলিন্ডারটাতে আসলো। সেই সিলিন্ডারটাকে, এই সিলিন্ডারটারও একটা নাম আছে, এটাকে বলা হয় হুইল সিলিন্ডার। ওইটা যেমন মাস্টার সিলিন্ডার বা মেন সিলিন্ডার, এইটাকে বলা হচ্ছে হুইল সিলিন্ডার। এই হুইল সিলিন্ডারের মধ্যে এসে পৌঁছালো সেই চাপটা, এখানে এসে এই দুটো পিস্টনকে আবার সেই চাপটাকে প্রয়োগ করলো। সেই চাপের ফলে এই দুদিকে যে দুটো ব্রেক শু রয়েছে তারা সরে গেল। এই যে দুদিককার ডি এর মতো আকৃতির যে সার্কেল দুটো রয়েছে সেই সার্কেল দুটোই ফাঁক হয়ে চলে গেল এবং গিয়ে চাকার ভেতরের যে রিমটা রয়েছে, ভেতরের যে অংশটা রয়েছে সেখানটাতে গিয়ে ধাক্কা দিয়ে এখানটাতে ঘর্ষণ বল তৈরি করলো, তার ফলে চাকাটা থেমে গেল। তো চাকাটা যেই থেমে গেল, আমরা তো একবার ব্রেক কষে দিয়েছি, সেটা চলে আসলো, তো তারপরে কি এইভাবে থেকে যাবে? না, থাকবে না। এই দেখো এখানটাতে একটা স্প্রিং দেওয়া রয়েছে। কেমন? তাহলে আমরা যেই এখান থেকে পাটাকে সরিয়ে নিলাম আবার, অর্থাৎ যে বলটাকে প্রয়োগ করছিলাম, ফোর্সটা যেটা, সেটা যেই উইথড্র করে নিলাম, তখন কি হয়ে যাবে? এই চাপটা আর থাকবে না। তখন এখানকার এই যে পিস্টনগুলো রয়েছে এরা আবার আগের জায়গায় ফেরত চলে আসবে। এই যে এখানটাতে এই স্প্রিংটা রয়েছে, এই স্প্রিংটার কারণে সে আবার আগের জায়গায় ফেরত চলে আসবে, ফলে এখানকার যে পিস্টনটা রয়েছে সেও আবার আগের জায়গায় ফেরত চলে আসবে, অর্থাৎ গাড়ি আবার চলবার জন্য তৈরি হয়ে গেল। এইটা হলো আমাদের হাইড্রলিক ব্রেক। এটা কিন্তু হায়ার সেকেন্ডারি আমাদের বোর্ডের সিলেবাসেতে রয়েছে, যে কারণটাতে তোমরা এটাকে একটু ভালো করে বুঝে রাখো। প্রশ্ন কি আসবে সেই প্রশ্নেতে আমি যাচ্ছি না, কিন্তু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, সুতরাং এটাকে বুঝে রাখলে পরে ভালো। আচ্ছা, এবারে পাস্কালের সূত্রের মেন যে অ্যাপ্লিকেশানগুলো সেগুলো যেই হয়ে গেল, তো পাস্কালের সূত্র পড়লাম আমরা হাইড্রোস্ট্যাটিক্সে, কিন্তু হাইড্রোস্ট্যাটিক্স পড়বো আর আর্কিমিডিসের ল পড়বো না, এটা হয় না। আর্কিমিডিসের ল তোমাদের পেছন ছাড়বে না। আর্কিমিডিসের লটা মনে আছে তো? আচ্ছা, আমি এই ছবিটাকে চট করে মুছে দিচ্ছি, ততক্ষণ তোমরা আর্কিমিডিসের সূত্রটা যেটা সেটাকে একটু মনে করো দেখি। আমি বলছি একবার, সেই অনুযায়ী তোমরা মনে করে দেখো, এবং যে কোনো বইতে পাবে। ঠিক আছে? কি বলা হয়েছে আর্কিমিডিসের সূত্রতে? কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়, এবং বস্তুর ওজনের এই আপাত হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। আবার রিপিট করতে হবে কি? আশা করি না। কোনো বস্তুকে তরল বা গ্যাসে সোজা কথায় নিমজ্জিত করলে পরে তার ওজনের আপাত হ্রাস হচ্ছে, এবং ওজনের আপাত হ্রাসটা হলো যতটা সে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ আমি যদি জলে নেমে যাই এখন, ঠিক আছে, তো তাহলে পরে একই সঙ্গে তো জল আর আমি এক জায়গায় থাকতে পারছি না, আমি খানিকটা জলকে সরিয়ে দিয়ে তবে নিজের জায়গাটা করে নিচ্ছি। হ্যাঁ, তো আমি যে জলটাকে সরালাম সে কি আর আমাকে ছেড়ে দেবে? সে কি করছে? সে নিজের জায়গাটা ফেরত পাওয়ার চেষ্টা করছে, সুতরাং সে আমাকে একটা ধাক্কা দিচ্ছে উপরের দিকটাতে। হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে প্লবতা। এবারে প্লবতা শব্দটা মনে পড়লো? কোনো বস্তুকে যখনই তরলে বা গ্যাসে নিমজ্জিত করা হলো, তখন যে তরল বা গ্যাসটাকে সরিয়ে দেওয়া হলো সে বস্তুর উপরে একটা ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করছে, যেটাকে আমরা বললাম প্লবতা। ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট। তো তাহলে কোনো বস্তুকে আমরা যদি, এখানটাতে আমরা তরলই নিচ্ছি, এই তরলের মধ্যে যদি আমরা ডোবাই, এই একটা বস্তুকে যদি আমি ডুবিয়ে দিই, অর্থাৎ রাখি, সোজা কথায় তরলের উপরে রাখি, তখন কি হয়ে যাবে? এর তো নিজের ওজন কাজ করছে নিচের দিকে, ওজন। কেমন? কিন্তু এ যে তরলকে সরালো তার ফলে কি হচ্ছে? এর উপরে ঠিক উল্টো দিকে
আর একটা বল কাজ করছে, যেটাকে আমি বলছি প্লবতা। তাহলে এই বস্তুটা এবারে ডুববে না ভাসবে, কিভাবে ভাসবে, সেটা কার কার উপরে নির্ভর করবে? দেখো, যদি এই ওজনটা, যদি বস্তুটার ওজন এই যে প্লবতা উপরের দিকে কাজ করছে তার থেকে যদি বেশি হয়, অর্থাৎ নিচের দিকে যদি বলটা বেশি হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে এটা ডুবে যাবে, আর এইভাবে উপরে থাকতে পারবে না। ঠিক আছে, সেটা তখন ডুবে যাবে। মানে যেমন ধরো আমি এক টুকরো লোহা নিলাম, লোহা নিয়ে জলের মধ্যে ছেড়ে দিলাম, তা কী হবে, তার প্লবতাটা অনেকটা কম কিন্তু তার নিজের ওজনটা অনেকটা বেশি, যার ফলে সে ডুবে যাবে। আর যদি এমন হয় প্লবতাটাই বেশি, তাহলে পরে কি হবে, ভাসবে। কেমন, প্লবতা অর্থাৎ উপরের দিকে বলটা বেশি, তার নিজের ওজনটা কম। তুমি জলের মধ্যে কাগজের নৌকো যখন বানিয়ে ছেড়ে দিচ্ছ, সেই কাগজের নৌকোটা ভাসছে। কেন ভাসছে? না, তার প্লবতাটা বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে? কাগজের নৌকোটাকে দেখো, মনে করবার চেষ্টা করো, তার শেপটা এই রকম, যে কারণে সে তরলকে অনেক বেশি পরিমাণে অপসারিত করছে, ফলে তার প্লবতাটা বেশি, তাই জন্য সেক্ষেত্রে সেই নৌকোটা কিন্তু ভাসবে। আর এমনটা যদি হয় দুটো সমান সমান, অর্থাৎ ডাব্লু ওজন আর প্লবতা দুটো সমান সমান, তখন কি হয়ে যাবে, বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়, অর্থাৎ এইভাবে সে ভাসবে। ঠিক আছে, আচ্ছা, এবারে রয়েছে ভাসমান বস্তুর, মানে এই যে ভাসছে যে বস্তুটা, এর সাম্যের শর্তগুলো কি কি? এক নম্বর শর্ত তো অতি অবশ্যই তার ওজনকে প্লবতাকে দিয়ে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, অর্থাৎ বস্তুর ওজন এবং প্লবতা দুটোকে সমান হতেই হবে। দু নম্বরটা কি, যে এই যে বস্তুর ওজন রয়েছে না, তোমরা আগে পড়েছো যে বস্তুর ওজন মানে হচ্ছে তার প্রত্যেকটা পার্টিকুলার ওজন, সেই ওজনগুলো যে বিন্দু দিয়ে ক্রিয়া করে, মানে লব্ধি যে ওজন, সেটা পদার্থের মধ্যে যে বিন্দু দিয়ে ক্রিয়া করছে সেটাকে আমরা বলছি ভার কেন্দ্র। একইভাবে প্লবতা যে বলটা, সেটা যে বিন্দু দিয়ে ক্রিয়া করছে তাকে আমরা বলছি প্লবতা কেন্দ্র। কেমন, তাহলে দুটো টার্ম পেলাম, একটা হচ্ছে ভার কেন্দ্র, এই দুটো না লাগবে তাই জন্য একটুখানি লিখে দিলাম, ভার কেন্দ্র আর প্লবতা কেন্দ্র। তো আমরা ভাসমান বস্তুর সাম্যের শর্ত এক নাম্বার তো পেলাম যে বস্তুর ওজন আর প্লবতা দুটোকে সমান হতেই হবে। দু নম্বর হচ্ছে ভার কেন্দ্র আর প্লবতা কেন্দ্র দুটোকে একই উল্লম্ব রেখায় থাকতে হবে। কিন্তু যদি না থাকে তাহলে পরে কি হয়ে যাবে, নাও থাকতে পারে। আমি একটু মিটিয়ে দিচ্ছি এখানটাতে। আচ্ছা, এটাকে পড়াতে গিয়ে আমি আর একটা পড়েই দিই এখানটাতে। হ্যাঁ, সেটা হলো যে মনে করা যাক কোনো বস্তু এইভাবে ভাসছে, আমি যেটা বললাম সেটাতে এখনই চলে আসছি। একটা বস্তু এই তরলের মধ্যে এইভাবে ভাসছে, অর্থাৎ সম্পূর্ণ ডুবে নেই আবার সম্পূর্ণ ভেসেও নেই। হ্যাঁ, তো মনে করা যাক এই যে বস্তুটা রয়েছে এর আয়তন হচ্ছে ভি। ঠিক আছে, টোটাল যে বস্তুটা রয়েছে তার আয়তন হচ্ছে ভি, আর যে অংশটা ডুবে রয়েছে তার আয়তন হচ্ছে স্মল ভি। কেমন, আচ্ছা, এই যে বস্তুটা রয়েছে এর ঘনত্ব ক্যাপিটাল ডি, আর যে তরলের মধ্যে ডুবে রয়েছে তার ঘনত্ব স্মল ডি। বোঝা গেল, বস্তুর টোটাল বস্তুর আয়তন ক্যাপিটাল ভি, তার ঘনত্ব ক্যাপিটাল ডি, আর সে যে তরলের মধ্যে ডুবে রয়েছে, কতটা অংশ ডুবে রয়েছে না ভি আয়তন ডুবে রয়েছে, এবং তরলের ঘনত্ব হচ্ছে স্মল ডি। তাহলে পরে
এই বস্তুটার ওজন কত, এই বস্তুটার ওজনটা যেটা সেটা তো নিচের দিকে ক্রিয়া করছে, সেটা কত, ডাব্লু সমান আয়তন গুণ ঘনত্ব মানে ভর গুণ জি, ভিডিজি। আর প্লবতা কত হবে, যতটা তরল অপসারিত করেছে, কতটা তরল অপসারিত করেছে স্মল ভি, তার ভর কত ভি ইন্টু ডি, এবং প্লবতা কত হলো ভিডিজি। এখন যেহেতু বস্তুটা ভাসছে, সুতরাং এই ভি ক্যাপিটাল ভি ক্যাপিটাল ডি স্মল জি ইকুয়ালস টু স্মল ভি স্মল ডি জি। কেমন, দুদিকে জি জি কেটে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইকুয়ালস টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ক্যাপিটাল ডিটা হচ্ছে বস্তুর ঘনত্ব আর স্মল ডি হচ্ছে তরলের ঘনত্ব। আচ্ছা, আর এইটা আসলে আমরা কি পেলাম, স্মল ভি বাই ক্যাপিটাল ভি হচ্ছে বস্তুটার কত অংশ ডুবে রয়েছে, তাই না? এটাই হচ্ছে সেই ভগ্নাংশ, বস্তুর কত অংশ ডুবে রয়েছে। তো সেটাকে আমি যদি এন ধরি, অর্থাৎ এন ভগ্নাংশ, বস্তুর এন ভগ্নাংশ ডুবে রয়েছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না, বস্তুর ঘনত্ব সমান এন গুণ তরলের ঘনত্ব। কেমন, অর্থাৎ এখানটাতে দেখো যে তরলের ঘনত্ব যত বেশি হবে, তরলের ঘনত্ব বস্তুর ঘনত্বের তুলনায় যত বেশি হবে, এখানটাতে এন অর্থাৎ ফ্র্যাকশনটা যেটা সেটা তত কম হবে, অর্থাৎ তত কম অংশ ডুবে থাকবে। এটা তো স্বাভাবিক ব্যাপার, যত তরল ঘন হয় বস্তু তত বেশি ভাসবে, অর্থাৎ উপরের দিকে উঠে যাবে। আচ্ছা, এটাকে একটা করালাম। এবারে হচ্ছে ভাসমান বস্তুর সাম্য, এইটাতে আমি চলে আসছি, যেহেতু সময়টা ক্রমশ কমে যাচ্ছে আমি এটা একটু মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভাসমান বস্তুর সাম্য, আসলে সাম্য ব্যাপারটাই তিন ধরনের হতে পারে। হ্যাঁ, তিন ধরনের কি কি, একটা হচ্ছে হলো নিরপেক্ষ সাম্য, নিরপেক্ষ, কারোর অপেক্ষায় নেই, কারোর তোয়াক্কা করে না। কেমন, একটা হলো নিরপেক্ষ সাম্য, একটা হলো সুস্থির সাম্য, সুস্থির, বুঝতেই পারছো, বেশ ধীর স্থির। আর একটা হচ্ছে অস্থির সাম্য। এই তিনটে সাম্য কী ধরনের না, এই যে নিরপেক্ষ সাম্য বললাম, মনে করা যাক কোনো বস্তু তরলের মধ্যে ভাসছে, কেমন, এবারে তুমি সেটাকে সামান্য কাত করলে। হ্যাঁ, তো কাত করবার ফলে কি হলো, যে তার যে সাম্য অবস্থা তার খুব একটা পরিবর্তন হলো না, যেমন ছিল তেমন থেকে গেল। এই যে বললাম নিরপেক্ষ, তাকে তুমি যতই যেদিকে ইচ্ছা কাত করো না কেন তার সাম্যের কোনো পরিবর্তন হয় না, সেই ধরনের সাম্যকে বলা হচ্ছে নিরপেক্ষ সাম্য। উদাহরণ, জলের মধ্যে তুমি একটা বল ভাসিয়ে দাও, বলকে তুমি যেদিকে ইচ্ছা কাত করো না, বলের তাতে কিচ্ছু যায় আসে না, তাহলে সেইটা হলো নিরপেক্ষ সাম্য। আর সুস্থির সাম্য আর অস্থির সাম্য কাকে বলে আগে বলে নি। তুমি বস্তু যেটা জলে ভাসছে সেটাকে তুমি সামান্য কাত করলে, ঠিক আছে, কাত হয়ে গেল, ধরো সমুদ্রে জাহাজ ভাসছে, সেটা তো ঢেউ হচ্ছে খুব, সেটা কাত হয়ে যাচ্ছে। এখন সেই জাহাজটা যদি আবার আগের অবস্থায় ফেরত আসতে পারে, তাহলে পরে সেটাকে আমি বলবো সুস্থির সাম্য। অর্থাৎ ভাসমান বস্তুকে সামান্য পরিমাণ, অর্থাৎ ভাসমান বস্তুকে সামান্য পরিমাণ কাত করলে পরে সেটার যদি আবার আগের অবস্থায় ফেরত আসতে পারে, তাহলে সেটা হলো সুস্থির সাম্য। কিন্তু তুমি সামান্য কাত করলে সেটা আর আগের অবস্থায় ফেরত আসলো না, আরও ডুবে গেল, তখন সেটাকে আমরা বলবো অস্থির সাম্য। এটা কখন হতে পারে, কিভাবে হতে পারে, সেটাকে একটু ছবি এঁকেই আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, নিরপেক্ষ সাম্যের জন্য কোনো ছবি আঁকতে হবে না। এই যে
দুটো রয়েছে, সুস্থির সাম্য আর অস্থির সাম্য, এদের জন্য একটুখানি ছবিটা আমাকে আঁকতে হবে। আচ্ছা, তোমাদেরকে এই সুস্থির সাম্য আর অস্থির সাম্য এই দুটো ব্যাপারকে একটু বুঝিয়ে নিই। তোমাদেরকে এতক্ষণ বলেছিলাম যে সেন্টার অফ গ্র্যাভিটি আর যে সেন্টার অফ বয়ান্সি অর্থাৎ প্লবতা কেন্দ্রটা যেটা, সেটা সাধারণ অবস্থায় কি হয়, এই যে আমি এখানটাতে তরলটা আঁকছি না, মনে করা যাক এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি আর এখানটাতে হচ্ছে সেন্টার অফ বয়ান্সি, হ্যাঁ, জি, আর এটা বি। সাধারণত এরা কি হচ্ছে, বস্তু যখন তুমি তরলেতে দিচ্ছ এরা একই উল্লম্ব রেখায় থাকছে এবং এই লাইনটাকে বলা হচ্ছে সেন্টার লাইন, হ্যাঁ। কিন্তু বস্তু যখন কাত হয়ে গেছে, কেমন, তখন কিন্তু এরা আর একই উল্লম্ব রেখায় থাকতে পারছে না, হ্যাঁ। তখন এই যে সেন্টার লাইনটা যেটা রয়েছে, এই বয়ান্সি যেটা প্লবতা কেন্দ্র, সেখান থেকে আমি যে উল্লম্ব রেখাটা টানছি সেটা এই সেন্টার লাইনটাকে যে বিন্দুতে ছেদ করছে সেটাকে বলা হয় মেটা কেন্দ্র। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম। তাহলে প্লবতা কেন্দ্র থেকে উল্লম্ব রেখা এই সেন্টার লাইনকে যে বিন্দুতে ছেদ করছে তাকে বলা হচ্ছে মেটা কেন্দ্র। যদি এই ধরো এই যে বস্তুটা, এটা জলের মধ্যে এইভাবে কাত হয়ে রয়েছে, হ্যাঁ, এখন দেখো সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে এদিকটাতে তার ওজনটা কাজ করছে, আর বয়ান্ট ফোর্সটা যেটা অর্থাৎ প্লবতা বল যেটা, সেটা এই বিন্দুতে কাজ করছে, হ্যাঁ। তো মেটা সেন্টারটা যেটা, এই যে মেটা কেন্দ্র, সেটা যদি সেন্টার অফ গ্র্যাভিটি অর্থাৎ ভর কেন্দ্র থেকে, বস্তুর ভর কেন্দ্রের থেকে উপরে থাকে, তাহলে পরে এ আবার আগের অবস্থায় ফেরত আসতে পারবে। এই দেখো এখানটাতে গ্র্যাভিটি, এই ভর কেন্দ্র আর এদিক, এটা হচ্ছে নিচের দিকে আর এটা উপরের দিকে, তাহলে এই যে এখানটাতে একটা টর্ক বা দ্বন্দ্ব যেটা কাজ করছে সেটা বস্তুটাকে আবার সোজা করে দেবে, হ্যাঁ। তাহলে পরে এই জাহাজ আর ডুববে না, সে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু তাহলে এইটাকে বলা হলো সুস্থির সাম্য। সুস্থির সাম্য, এই সুস্থির সাম্যতে মেটা কেন্দ্র গ্র্যাভিটি অর্থাৎ ভর কেন্দ্রের থেকে উপরে থাকছে। অস্থির সাম্যতে কি হয়ে যাচ্ছে দেখো, এটাও একইভাবে কাত হয়ে গেছে, কিন্তু এই যে মেটা কেন্দ্রটা যেটা, সেটা গ্র্যাভিটি মানে অর্থাৎ ভর কেন্দ্র থেকে নিচে চলে এসছে। মেটা কেন্দ্র যদি ভর কেন্দ্রের নিচে থাকে তাহলে পরে কি হবে, এখন যে এদিকে বয়ান্ট ফোর্স আর এদিকে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই যে দুটো কাজ করছে, এই যে ফোর্সটা যেটা, সেটা যেহেতু বেশি হচ্ছে, তাই জন্য এটা কি করবে, আরও জাহাজটাকে ডুবিয়ে দেবে। তাহলে এক্ষেত্রে কিন্তু জাহাজটা আর বাঁচতে পারবো না, এটা ডুবে যাবে। এটাকে বলা হচ্ছে অস্থির সাম্য। তাহলে আমরা নিশ্চয়ই চাই না যে আমরা যে জাহাজে বা যে নৌকাতে উঠব সেটা অস্থির সাম্যে থাকুক, আমরা সবসময় চাইব সুস্থির সাম্য অবস্থায় থাকতে, কেমন। তাহলে সুস্থির সাম্য অবস্থায় থাকবার জন্য কি করতে হবে দেখো, এই যে বললাম এই ভর কেন্দ্রটাকে নিচের দিকে রাখতে হবে। তাহলে ভর কেন্দ্রকে যদি নিচের দিকে রাখতে হয় তাহলে ভারী হতে হবে, সোজা কথা এটাকে ভারী করতে হবে, এবং কোন দিকটা, তলার দিকটাকে ভারী করতে হবে, হ্যাঁ। তো তাই জন্য দেখবে জাহাজ হোক, বড় নৌকো হোক, তাদের যে মেশিন পত্র লাগেজ সমস্ত কিন্তু থাকে জাহাজের তলার দিকটাতে, উপরটাতে ভারী করে না, হ্যাঁ। তো যে কারণটাতে জাহাজের তলার দিকটাতে ভারী করা হয়। আর মেটা কেন্দ্রটা যাতে উপরে থাকে তার জন্য কি করা হয় না, সমস্ত জাহাজের শেপগুলোকে দেখবে উপরের দিকটাতে চওড়া, নিচের দিকটাতে সরু করা থাকে, যাতে তার মেটা কেন্দ্রটা উপরের দিকে থাকবে। একটা জিনিস জানো, যে কোনো জাহাজ বা যা কিছুর, দেখো আমি এটা থেকে দেখাচ্ছি, এখানটাতে না সাধারণত গোটা তিনেক দাগ থাকে, জানো, এইভাবে গোটা তিনেক দাগ থাকে। সেই দাগগুলো কেন থাকে আমি ছবিটাকে মিটিয়ে দিচ্ছি। এই দাগগুলো কেন থাকে, যে এটা হচ্ছে সাবধানতা বার্তা, হ্যাঁ। সাবধানতা বার্তা কীরকম, এই ধরো গোটা তিনেক লাইন রয়েছে, অর্থাৎ জাহাজে তুমি এত বেশি জিনিস নেবে না যে জল তোমার এই রেখার উপরে উঠে যায়, জল এই পর্যন্ত উঠে যাবে তা যাতে না হয়, জলকে এই রেখাটার নিচে থাকতে হবে। জল এই রেখার উপরে উঠে গেলে পরে কি হবে, জাহাজটাই বেশি ভারী, প্লবতা কম হয়ে যাচ্ছে, তাহলে পরে সেই জাহাজ তো ডুবে যাবে,
হ্যাঁ, তাহলে এই লাইনের উপরে জল উঠবে না, আবার এই লাইনের নিচেও জল নামবে না। এই লাইনের নিচে যদি জল নামে তাহলে পরে আমরা তো দেখলাম সেই অস্থির সাম্য হয়ে যেতে পারে। তাহলে পরে জাহাজের সময়টাতে কিন্তু, অর্থাৎ কারণটা কী হচ্ছে বলো তো, জাহাজ তো ধরো অনেক জিনিসপত্র এক বন্দর থেকে আর এক বন্দরে নিয়ে যাচ্ছে, অনেক জিনিসপত্র নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে একটা বন্দরেতে সব নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পরে তো হালকা হয়ে গেল, হালকা হয়ে গিয়ে ধরো এটারও নিচে নেমে গেল একদম, তো তখন কী হয়ে যাবে, অস্থির সাম্য হয়ে যাবে। তাই জন্য জাহাজেতে এই লাইনগুলো থাকে জাহাজের আদর্শ পরিস্থিতিটা কীরকম সেটাকে বারবার করে সতর্ক করে দেওয়ার জন্য। ভালো লাগলো না এগুলো? এগুলো তো আমাদের জানাটা উচিত, কিন্তু আমরা সব সময় জানি না। অনেক সময় নৌকা ডুবি যে হয়, তারা কিন্তু এত বেশি লোকজন সমস্ত জিনিসপত্র নিয়ে নেয় যে তারা কি ধরনের সাম্য অবস্থায় আছে সেটাকে আর তাদের কোনো রকম খেয়ালই থাকে না। হ্যাঁ, আচ্ছা, এবারে তোমাদেরকে আর একটা অনেক কিছু করার আছে, পড়ানোর আছে, কিন্তু ছোটোখাটো রয়েছে। আমি একটা না ছোট জিনিস করিয়ে দিই। মনে করা যাক এখানটাতে একটা আমি পাত্র নিয়েছি, পাত্রটাতে ফুটো করেছি এখানটাতে, তাহলে জল বেরোবে এটা দিয়ে। তোমরা ছোট থেকে পড়েছো যে গভীরতা বাড়লে পরে চাপ বাড়ে, যে কারণটাতে তলার ফুটোটা দিয়ে বেশি জোরে জল বেরোয়, বেশি দূরত্বে যায়, সেটাকে একটু ম্যাথমেটিক্যাল করে দেখাচ্ছি। হ্যাঁ, সেটা কীরকম, যে মনে করা যাক এই ফুটোটা দিয়ে জল বেরোচ্ছে। হ্যাঁ, তো জল বেরোনোর জন্য যে কার্যশক্তি সেটা কি হচ্ছে, বল গুণ সরণ, তাই তো? এটা আমরা সবসময় পড়ে এসেছি, কার্য সমান হচ্ছে বল গুণ সরণ। তো সমান এই যে ফুটোটা দিয়ে যে জল বেরোচ্ছে, এটাকে আমি লিখতে পারি বল বাই ছিদ্রের ক্ষেত্রফল। ছিদ্রের ক্ষেত্রফল গুণ ছিদ্রের ক্ষেত্রফল গুণ সরণ। এটাকে আমি লিখে দিলাম চাপ, বল বাই ছিদ্রের ক্ষেত্রফল মানে হচ্ছে এখানকার চাপ, চাপ গুণ এই দেখো ছিদ্রের ক্ষেত্রফল, আর এই যে তরল যেটা বেরিয়ে আসছে প্রত্যেক সেকেন্ডে, এটাকে আমি বলতে পারি তরলের আয়তন। এটাকে আমি লিখলাম তরলের আয়তন। ঠিক আছে, এবারে তরলের আয়তনটা যদি 1 একক হয়, হ্যাঁ, তাহলে একক আয়তন তরলের ক্ষেত্রে একক আয়তন তরলে কার্য W সমান চাপ P। এখন সেই ফুটোটা দিয়ে মনে করা যাক ভি গতিবেগে জল বেরিয়ে আসছে। ঠিক আছে, ভি গতিবেগে জল বেরিয়ে আসছে, তো তাহলে পরে তার গতিশক্তি কত, কাইনেটিক এনার্জি সমান হাফ রো ভি স্কোয়ার। রো কেন লিখলাম আমি আগেই বলে দিয়েছি, একক আয়তন, তো তাই জন্য তার গতিশক্তি হচ্ছে হাফ রো ভি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানটাতে আবার এই যে দেখলাম কৃতকার্য, এটাই হচ্ছে হাফ রো ভি স্কোয়ার। হাফ রো ভি স্কোয়ার সমান পি। রো আর পি এর মধ্যে গন্ডগোল করে ফেলো না আবার। হ্যাঁ, আচ্ছা, পি এর মান আমি কি পেয়ে গেছি আগেই, এইচ ডি জি পেয়েছি। তাহলে এখান থেকে পি কি পাচ্ছি আমি, ভি স্কোয়ার সমান সমান, হ্যাঁ আচ্ছা, এইচ ডিজি মানে এইচ রো জি। তো রো রো আমি কেটে দিলাম, এই রোটা আর এই রোটা আমি কেটে দিলাম, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2GH বা ভি ইকুয়ালস টু √2GH। অর্থাৎ এই যে আমি পাত্রটা নিয়েছি এবং পাত্রের মধ্যে আমি যে ফুটোটা করেছি
সেটা দিয়ে কতটা জল বেরোবে, কতটা জোরে জল বেরোবে, অর্থাৎ তার গতি বেগটা যেটা, সেটাও কিন্তু গভীরতার উপরে নির্ভর করছে। তাহলে গভীরতা বাড়লে পরে চাপও বাড়ছে এবং গতিশক্তিটাও বাড়ছে। ঠিক আছে? তো এটাকে কিন্তু একটা পরীক্ষা করে দেখানো যেতে পারে। ঠিক আছে? হ্যাঁ, আমি না তোমাদেরকে এই পরীক্ষাটার মাধ্যমে একই সঙ্গে পাস্কালের সূত্র এবং চাপ এবং এইমাত্র যেটাকে করালাম গতিশক্তি, তিনটেই যে নির্ভর করছে সেটাকে আমি দেখাচ্ছি। আমি না এখানটাতে তিনটে ফুটো করলাম, কেমন? তোমরা ছোটোবেলাতে দেখেছিলে যে দেখো নিচের যেটা, আচ্ছা এই দেখো পাস্কালের সূত্র, আমি একটা অংশে চাপ প্রয়োগ করছি, চাপটা তিনটের ওপরেই যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে তো? দেখো আমি একটা অংশে চাপ প্রয়োগ করছি কিন্তু সেই চাপটা সব দিকেই সঞ্চালিত হচ্ছে। হ্যাঁ, আর সব থেকে বেশি জোরে কোনটাতে পড়ছে দেখো, এই যে নিচেরটাতে। তোমাদের লাস্টে যেটা প্রমাণটা করালাম যে গতিবেগটা যেটা, সেটাও চাপের উপরে নির্ভর করে। এবারে তলাটাতে কি হচ্ছে, চাপটা যেহেতু বেশি তাই জন্য সেখানকার গতিবেগটা সব থেকে বেশি। দেখো উপরেরটাতে হালকা হালকা পড়ছে, ঠিক আছে? মাঝেরটাতে দেখো একদম তলার দিকটাতে দেখবে যে এই যে এটা হচ্ছে মাঝামাঝি, এটা হচ্ছে মাঝামাঝি পড়ছে, আর একদম নিচেরটা যেটা সেটা সব থেকে দূরে পড়ছে এবং জোরে পড়ছে। হ্যাঁ, তাহলে পরে এই পরীক্ষাটার মাধ্যমে আমি কী কী দেখালাম তোমাদেরকে? পাস্কালের সূত্র দেখালাম যে এক অংশে চাপ প্রয়োগ করলে পরে সেই চাপ মান অপরিবর্তিত রেখে সব দিকে সঞ্চালিত হয়। 2 নম্বর হচ্ছে চাপটা গভীরতার উপরে নির্ভর করে, অর্থাৎ নিচের দিকটাতে চাপটা সবসময় বেশি হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে নিচের দিকে চাপটা বেশি হচ্ছে বলেই এখানকার জলের গতিশক্তিটাও বেশি হচ্ছে। কেমন? তো তাহলে পরে আমি একটা পরীক্ষার সাহায্যে তোমাদেরকে জলের এই প্রমাণগুলোকে করিয়ে দিলাম। আজকের মতো আমার মনে হয় পরীক্ষা করানোর পরে ক্লাসটা এখানেই শেষ করা ভালো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে সুস্থ রাখার জন্য নিজেরাও সাবধানে থেকো। কেমন? আজকের মতো এখানেই শেষ।